খাবার খেতে ডাকে ছোঁয়াকে। ছোঁয়া দৌড়ে চলে যায়। সিঁড়ি দিয়ে সাদি নামছিল। ছোঁয়া গিয়ে সাদির সামনে জোরে ধাক্কা খায়। সাদি রেলিং ধরে বসে পড়ে। আর ছোঁয়া ফ্লোরে পড়ে যায়। একটুখানি ব্যথাও পায়। ভাগ্যি সেদিকে কেউ ছিল না, না হলে মানসম্মান সব ধুলোয় মিশে যেত। ইডিয়েট দেখে চলতে পারো না? ছোঁয়া কোমর ধরে দাঁড়িয়ে পড়ে। আপনি দেখে চলতে পারেন না জলহস্তি? ইসস, কোমরটা আমার ভেঙেই গেছে। দেখছেন আমি আসছি তো একটু সাইড দিয়ে দাঁড়াবেন না? মেয়ে দেখলেই খালি গায়ে পড়তে ইচ্ছে করে তাই না? সাদি সরু চোখে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ছোঁয়া ভেঙচি কেটে আবার বলে, কিহহ এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে তাকাবেন না, আমার পেট খারাপ হবে। জীবনে মেয়ে দেখেন নাই নাকি? হনুমানের মতো তাকিয়ে থাকেন। আসলে আপনাকেই বাকি বলবো। আমি এত সুন্দর যে সবাই তাকিয়ে থাকে শুধু। সুন্দরী মেয়ের তো ভীষণ অভাব তাই না? ননসেন্স। সাদি ছোঁয়াকে পাশ কাটিয়ে চলে যায়। ছোঁয়া আবারও ভেঙচি কাটে। ঢং দেখে বাঁচি না। 2 টাকার চেহারা সেখানে 12 টাকার ঢং দেখায়। সেই জন্যই বউ ভেগেছে। ছোঁয়াও চলে যাবে খুব তাড়াতাড়ি। আর যাই হোক, জল্লাদের কাছাকাছি থাকা যাবে না। না জানি কখন খপ করে গিলে ফেলে। সবাই খাচ্ছে। ছোঁয়া খাবার বেড়ে দিচ্ছে। সাদির প্লেটে তরকারি দেয় না ছোঁয়া। সাদি করলা ভাজি দিয়েই খেতে থাকে। সাদুকে তরকারি দিচ্ছ না কেন? সাবিনা গম্ভীর গলায় জিজ্ঞেস করে। কেন দিব, ওনার হাত নেই? সাবিনা রেগে যায়। কটমট চোখে তাকায় ছোঁয়ার দিকে। আমার ছেলে বেড়ে খায় না, আমি তাকে দিব না। সে আমাকে ননসেন্স বলেছে। আমি কি ননসেন্স নাকি? কথায় কথায় অপমান করবে আর আমি বেড়ে বেড়ে গিলাবো? কখনোই না। সাদি ছোঁয়ার হাত থেকে তরকারির বাটি নিয়ে নিজেই বেড়ে খায়। সাবিনা দীর্ঘ শ্বাস ফেলে। এই মেয়েকে নিয়ে সে যুদ্ধে নামবে কি করে? এ তো আস্ত একটা গাধা। এই গাধা দিয়ে কি জয় সম্ভব? সবার খাওয়া প্রায় শেষের দিকে তখন ছোঁয়া রসমালাই নিয়ে আসে। সেলিম চৌধুরী আর সাদির প্রিয় এই রসমালাই। পরিও ভালোই খায়, তবে তার কালো জাম বেশি পছন্দ। ছোঁয়া সবার পাতে রসমালাই দেয়, সাদিকে দেয় না। তনু তো রসমালাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সেলিম চৌধুরী খেয়েই খাচ্ছে। সাবিনা তার ছেলের জন্য অন্য বাটিতে রেখেছিল। একটা চামচ দিয়ে সেই বাটিটা সাদির সামনে দেয়। সেও তৃপ্তি নিয়ে খেতে থাকে। ছোঁয়া পরীকে খাইয়ে দিচ্ছে। সবার এমন খাওয়া দেখে তারও খেতে ইচ্ছে করছে। কোনো দিকে না তাকিয়ে পরীর প্লেট থেকেই একটা রসমালাই টুপ করে মুখে দিয়ে ফেলে। আহা, আসলেই তো কি ইয়াম্মি! হৃদয় জুড়িয়ে যাচ্ছে। ভালো হবে না ভেবে কম বানিয়েছিল ছোঁয়া। সবাই খেয়ে ফেলে সবটুকু। সাবিনা বেগম আর ছোঁয়ার জন্য একটুও থাকে না। মন খারাপ ছোঁয়ার। কি সুন্দর খেতে, কিন্তু সে খেতে পারল না। সকলে খাওয়া শেষে চলে যায়। ছোঁয়া আর সাবিনা খেতে বসেছে। ছোঁয়া মন খারাপ করে খাচ্ছে। এমন মন খারাপ কেন করছো? সংসারের সকলে খেয়ে যদি তৃপ্তি পায় তাহলে মুখে হাসি ফুটাতে হয়। তুমি খেতে পারোনি তাতে কি? বাকিরা তো খেয়েছে, তাতেই খুশি হতে হয়। এটাই সংসারের নিয়ম। তাই বলে একটা দানাও পাবো না? আমি কাল তোমাকে বানিয়ে খাওয়াবো। অনেকটা বানাবো। সবটা তোমার। তুমি 2 দিন 3 দিন ভরে খেও। কাউকে দিব না। ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। আহা, রসমালাই তার প্রচণ্ড প্রিয়। কালকে তৃপ্তি করে খাবে। এবার শ্বশুর মশাইকে বলতে হবে তার রুমে একটা ফ্রিজ পাঠাতে। আহা, আইসক্রিম রসমালাই মিষ্টি সব রেখে রেখে খাওয়া যাবে। কেউ জানবে না, কেউ বুঝবে না, কেউ দেখবে না। শান্তি আর শান্তি। তুমি সাদুর রুমে ঘুমাবে। সাবিনা বেগম ছোঁয়ার রুমে এসে বলে। ছোঁয়া বলে ওঠে, কেন? এখানেই তো ভালো। এখানে ভালো না। তুমি এখন থেকে আমার ছেলের রুমে ঘুমাবে। বউয়ের দায়িত্ব কি জানো না তুমি? কেমন মেয়ে তুমি! স্বামী রেখে অন্য রুমে এসে ঘুমাও। চলো আমার সাথে। ছোঁয়া আমতা আমতা করতে থাকে। শাশুড়ি কেন ওই রুমে নিয়ে যেতে চাচ্ছে ছোঁয়া তা জানে, কিন্তু ছোঁয়ার যেতে ইচ্ছে করছে না। ওই লোকটার সাথে এক বিছানায় কি করে ঘুমবে সে? ছি ছি, লজ্জায় মরেই যাবে। পরী ঘুমিয়ে গেছে। কি হলো চলো। ছোঁয়া শুকনো ঢোক গিলে বলে, শাশুড়ি আপনার ছেলে রাগ করবেন, আমি এখানেই ঠিক আছি। তাছাড়া পরীটাও ঘুমিয়ে পড়েছে। কোনো কথা নয়, পরী আমার কাছে ঘুমাবে। তুমি চলো। সাবিনা ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। ছোঁয়া হাজারবার না করলেও শোনে না। সাদির রুমে নিয়ে ছোঁয়ার হাত ছেড়ে দেয়। সাদি বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। ওদের এভাবে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ও এই রুমেই থাকবে এখন থেকে। সাদি কথা বলে না। সাবিনা চলে যায়। যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যায়।
ছোঁয়া হাত কচলাতে থাকে। আজকে যে শান্তি মতো ঘুমতে পারবে না এটা বোঝা হয়ে গেছে। এই শাশুড়িটাও না, একটু শান্তিও সহ্য হয় না তার। জল্লাদ শাশুড়ি। সাদি তাকাচ্ছেও না ছোঁয়ার দিকে, এক মনে কাজ করে যাচ্ছে। ছোঁয়া আস্তে করে খাটের এক পাশে বসে পড়ে। এসি চলছে। ছোঁয়া কাঁথা ছাড়া ঘুমতে পারে না। যতই গরম পড়ুক পাতলা একটা কাঁথা তার লাগবে। ঘুমের ঘোরে তার মনে হয় কেউ পা ধরে টান দিচ্ছে বা সাপ কামড়ে দিচ্ছে। তাই সেফটির জন্য কাঁথা রাখে। এই রুমে কাঁথাও নেই। ঘুমবে কি করে? বালিশ পেতে ছোঁয়া জোরসড়ো হয়ে শুয়ে পড়ে। ছোঁয়াকে শুতে দেখে সাদি লাইট নিভিয়ে দেয়, লাফ দিয়ে উঠে বসে ছোঁয়া চিৎকার করে বলে, লাইট জ্বালান। সাথে সাথে সাদি জ্বালিয়ে ফেলে। ভয়ে জোরসড়ো হয়ে গেছে ছোঁয়া। হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। কি? ছোঁয়া শুকনো ঢোক গিলে বলে, আমি ভয় পাই। সাদি দাঁত কটমট করে। ইডিয়েট না তুমি। লাইট জ্বালিয়েই সাদি এক পাশ ঘেঁষে শুয়ে পড়ে। ছোঁয়া অন্য পাশে। চোখে ঘুম নেই, অন্য রকম একটা ভয় কাজ করছে। কেমন কেমন লাগছে। পাশে একটা ছেলে। ছেলেটা তারই বর, তবুও কত জোরতা। ছোঁয়া মুখ চিপে হাসে। শাশুড়ি প্রাইভেসি দেওয়ার জন্য বাচ্চাটা নিয়ে গেল আর ওরা দুইজন দুই পাশ ঘেঁষে শুয়ে আছে। হাস্যকর না ব্যাপারটা? ছোঁয়া শাড়ি দিয়ে একদম পা ঢেকে ফেলে। এখন কয়টা বাজে? 2টা ছুঁই ছুঁই হবে। পাশের মানুষটা ঘুমিয়ে পড়েছে। তার ভারী নিঃশ্বাসের শব্দে সেটা বোঝা যাচ্ছে। ঘুম আসছে না কেবল ছোঁয়ার, ঘুম যেন কোথাও উড়ে গেছে। মাথায় হঠাৎ চিন্তা আসে সিমির। সাদির সাথে সিমির সম্পর্ক আছে? খুব গভীর একটা সম্পর্ক আছে। তাহলে সিমি কেন বিয়ে করল না সাদিকে? কেন পালিয়ে গেল? পরক্রিয়াই বা কেন করছে? ওদের মাথায় কি চলছে? সিমি ছোঁয়ার জীবনটাকে এমন দোটানায় কেন ফেলে দিল? এমনটা নয় যে সিমিকে কেউ মেনে নিচ্ছিল না বা ফোর্স করছিল। দিব্যি সবাই মেনে নিয়েছিল সিমিকে। তবুও কেন করল এমন? কি লুকাচ্ছে ওরা? ছোঁয়াকে জানতে হবে। এভাবে অন্ধকারে আর নয়। এবার সবটা জানতে হবে। মাম্মা পাপ্পা আমি এসেছি, পরি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে। ছোঁয়ার কেবলই চোখ দুটো লেগে আসছিল। পরির আওয়াজ পেয়ে হুড়মুড়িয়ে উঠে বসে। সাদিরও ঘুম ভেঙে যায়। ছোঁয়া গিয়ে দরজা খুলে দেয়। পরি জড়িয়ে ধরে ছোঁয়াকে। মুখ দেখেই বুঝতে পারে সবেই ঘুম ভেঙেছে বাচ্চাটার। তার আশেপাশে বাবা মাকে দেখতে না পেয়ে ছুটে এসেছে। মাম্মা কি হয়েছে? পরি এবার ছোঁয়াকে ছেড়ে সাদিকে গিয়ে জড়িয়ে ধরে। আমাকে দাদুর কাছে কেন ঘুমতে দিয়েছিলে? আমি মিস করছিলাম তোমাদের। সাদি মাথায় হাত বুলিয়ে দেয়। কপালে চুমু খায়। ছোঁয়া এসে বিছানার একপাশে বসে পড়ে। আমি তোমাদের সাথে ঘুমব। ঠিক আছে মাম্মা তুমি আমাদের সাথেই ঘুমবে। পরি মাঝখানে শুয়ে পড়ে। ছোঁয়ার হাত টেনে তাকেও শুইয়ে দেয়। সাদিও শুয়ে পড়ে। পরি ছোঁয়ার ওপর এক পা তুলে দিয়ে গলা ধরে শুয়ে পড়ে। সাদি পরির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মনে মনে মায়ের ওপর একটু রাগও করে। বাচ্চাটাকে দূরে নেওয়ার কি প্রয়োজন ছিল? পরের দিন সবার আগে সাদির ঘুম ভেঙে যায়। অফিসে জরুরি কাজ থাকাতে রেডি হয়ে অফিসে চলে যায়। ছোঁয়ার ঘুম ভাঙে অনেক বেলা করে। কারণ সে ঘুমিয়েছিল শেষ রাতের দিকে। কড়া রোদের আলো চোখে পড়াতে ঘুম ভাঙে ছোঁয়ার। সে আড়মোড়া ভেঙে বসে পড়ে। পরি এখনও ঘুমোচ্ছে। বাচ্চাটা কালক্লান্ত হয়ে গিয়েছিল, যার ফলে এত ঘুমোচ্ছে। ছোঁয়া পরীকে ডেকে তুলে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। তারপর পরীকে বই হাতে দিয়ে বসিয়ে খাবার আনতে চলে যা। খাবার নিয়ে এসে দেখে পরী একটা ডায়েরি বের করেছে এবং সেখান থেকে কিছু দেখছে। মাম্মা কি দেখো? মাম্মা দেখো মামুনি আর তার সাথে পাপা। বুকটা কেঁপে ওঠে ছোঁয়ার। কাপা কাপি হাতে বিছানার ওপর খাবারের প্লেট রাখে। তারপর এগিয়ে যায় পরীর দিকে। হাসপাতালের বেডে শুয়ে আছে সিমি। তার পাশে একটা বাচ্চা শোয়ানো। আর সাদি সিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুকটা অসম্ভব কাঁপতে থাকে ছোঁয়ার। গলা শুকিয়ে যাচ্ছে। চোখ দুটো ভরে আসছে। মাথা বনবন করছে। তাহলে এই পরি সিমির সন্তান? সাদি আর সিমির গভীর কোনো সম্পর্ক আছে? ছোঁয়া যখন ক্লাস 6-এ পড়ে তখন সিমি এসএসসিতে জিপিএ পেয়ে শহরের ভালো কলেজে ভর্তি হয়। 4 বছর সে বাড়িতে ফিরেনি। কোথায় ছিল সেটাও বলেনি। মাঝে মাঝে কল করে বলতো ভালো আছি। বাবা শহরে এসে কত খুঁজেছে সিমিকে। মা কত কেঁদেছে সিমির জন্য। কিন্তু সিমি কারো সাথে দেখা করেনি। তারপর 4 বছর পরে একদিন ফিরে আসলো। তখন সিমিকে চেনা যাচ্ছিল না। একদম বদ্ধ উন্মাদ মনে হতো। কথা বলার মতো অবস্থা তার ছিল না। সারাক্ষণ একদিকেই তাকিয়ে থাকত।
মাঝে মধ্যে হাউমাউ করে কেঁদে উঠত। বাবা ডাক্তার কবিরাজ দেখিয়েছে, গ্রামের মানুষ কত গালমন্দ করেছে, শফি কারোর কথার পাত্তা দেয়নি। তার কাছে তার সন্তান সবার আগে। সিমিকে কেউ কিছু জিজ্ঞেস করত না, আর সিমিও কাউকে কিছু বলত না। তখন সিমি সাদির সামনে ছিল, তাহলে বিয়ে কেন করল না? পরের পৃষ্ঠা উল্টায়, সেখানে সিমির পাশে একটা ছেলে, কিন্তু সুন্দর দেখাচ্ছে দুজকে। ছেলেটা সিমির দুই গালে হাত দিয়ে আছে, আর সিমির ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ছবিটার নিচে লেখা, আজকে দুটো লাভ ব্রাইট এক হয়ে গেল। তার মানে হলো সিমির সাথে এই ছেলেটার সম্পর্ক ছিল। তাহলে সাদির সাথে কি সম্পর্ক? মাথায় জটলা পাকিয়ে যাচ্ছে ছোঁয়ার। এত রহস্য কেন এদের লাভ স্টোরিতে? এই ডায়েরিতে আর কিছুই নেই, তবে বোঝা যাচ্ছে পরের পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে নিয়েছে। কিন্তু কেন? আর কেউ বা ছিঁড়েছে? মাম্মা খাবো। ছোঁয়া ডায়েরিটা জায়গা মতো রেখে পরীকে নিয়ে খাটে বসে পরীকে খাইয়ে দিতে থাকে। মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই রহস্য উন্মোচন করতে না পারলে শান্তি মিলবে না। সাদিকে সোজাসাপটা কিছু জিজ্ঞেস করলে সে কখনোই জবাব দেবে না, উল্টে ছোঁয়াকে ধমক দিয়ে বসিয়ে রাখবে। সিমিকে এসব জিজ্ঞেস করা ঠিক হবে না। যদি সে আবারও নিখোঁজ হয়ে যায়, তাহলে একটা রাস্তা কোথায় পাবে? কি করে রহস্য সমাধান করবে? প্রাইভেট ঠিক করে দিয়েছে সেলিম, বিকেল 4টায় পড়াবে। ছোঁয়া 3 পিচ পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেটের উদ্দেশ্য। হেঁটেই যাচ্ছে সে, 20 মিনিটের রাস্তা। গাড়িতে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। মাঝরাস্তায় দেখতে পায় সাদি একটা মেয়ের সাথে কথা বলতে বলতে একটা শপিং মলে ঢুকছে। বিশাল বড় শপিং মল, সাথে রেস্টুরেন্টও আছে। ছোঁয়া একবার ভাবল ওইদিকে মন দেবে না, কিন্তু পরমুহূর্তেই আবার মন বলছে এইদিকেই মন দিতে হবে। মাথার ঘোমটাটা আরও একটু তুলে ঢুকে পড়ে শপিং মলে। লিফটে সাদি ঢুকেছে, ছোঁয়াও ঢুকে পড়ে একদম সাদির পেছনে দাঁড়ায় যাতে দেখতে না পায়। লিফট এসে থামছে 8 তলায়। সাদি আর মেয়েটা বেরিয়ে যায়, পেছনে পেছনে ছোঁয়াও বের হয়। ওরা সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ছোঁয়াও ঢুকে পড়ে সাদির পেছনে ঘেঁষে একটা টেবিলে বসে পড়ে, যাতে নজর রাখতে সুবিধা হয়। সাদি মেয়েটাকে কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে ছোঁয়া এটা বুঝতে পারছে মেয়েটা সাদির কথা শুনছে কম, সাদিকে গিলছে বেশি। লজ্জা ছাড়ার মতো তাকিয়ে আছে। ছোঁয়া একটা কোল্ড কফি অর্ডার করে। সাদিদের সাথে যোগ দেয় আরও 2টো ছেলে, তারা সাদির মুখোমুখো বসেছে। ছোঁয়া কফিতে চুমুক দিচ্ছে আর ওদের কথা শোনার চেষ্টা করছে। সাদি, তোর বউ এখানে কেন? সাদি ভ্রু কুচকে তাকায় রনির দিকে। মেয়েটাও পেছনে ঘুরে তাকায়। আমার বউ? তোর পেছনে? সাদি পেছনে ঘুরে তাকায়। ছোঁয়ার চোখে চোখ পড়ে যায়। ছোঁয়া আসলে কল্পনাও করতে পারেনি এভাবে ধরা পড়ে যাবে। এবার কি হবে? সাদি ছোঁয়ার টেবিলে এসে বসে। ছোঁয়া কাচুমাচু করতে থাকে। এবার ধমক নিশ্চিত। তুমি এখানে কেন? আপনার মুখোশ টেনে খুলতে এসেছি। ঘরে বউ রেখে বাইরে মেয়েদের সাথে নিকনিক করা, তাই না? নিকনিক? সাদি চোখ মুখ কুচকে বলে, এই যে ঢলে পড়ে কথা বলছেন, খাঁটি বাংলা ভাষায় এটাকে বলে নিকনিক। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যাও। ছোঁয়া কফির মগে চুমুক দিয়ে বলে, কেন যাব? খেতে এসেছি আমি। খাচ্ছি। এটা কি আপনার বাবার রেস্টুরেন্ট? ইডিয়েট, ইচ্ছে করছে চাপকে সিধে করে দেই। আমারও তো ইচ্ছে করছে আপনার চুল টেনে আপনাকে টাক বানিয়ে দেই। 11 মুখে মুখে তর্ক বাদ দিয়ে যাও। এটা আমার কাজের জায়গা, আপনার সাথে রোমাঞ্চ করতে আসিন। যান, কাজ করেন, নিকনিক করেন গিয়ে। স্টুপিড, বলেই সাদি চলে যায়। ছোঁয়া মুখ বাকিয়ে আরও একটা কফি অর্ডার দেয়। সাদি নিজের চেয়ারে বসে এবং আবার কথা বলা শুরু করে। ছোঁয়া দেখতে থাকে। সাদি এখান থেকে বের না হওয়া অবধি ছোঁয়া এখান থেকে যাবে না। ঘূর্ণিঝড় টর্নেডো যাই হয়ে যাক না কেন, তখনই ছোঁয়াকে চমকে দিতে সেখানে উপস্থিত হয় সিমি। ছোঁয়া এবার পালানোর পথ খুঁজছে। সিমি দেখে ফেললে ঝামেলা হবে। টেবিলের তলায় ঢুকে পড়ে ছোঁয়া। সিমি গিয়ে সাদির আরেক পাশে বসে পড়ে ছোঁয়ার পেছনে দিয়ে বসেছে। এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া সোজা হয়ে বসে পড়ে। আর তখনই ছোঁয়া কফির মগের নিচে টাকা রেখে চুপি চুপি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। সাদিও আর একবারের জন্য ছোঁয়ার দিকে তাকায়নি। প্রাইভেটের টাইম শেষ, এখন হয়তো ছুটি দিয়ে দিয়েছে, তাই ছোঁয়া বাসায় চলে আসে। এই বিকেল টাইম বা সন্ধ্যার পরে এই বাড়িটাকে কেমন নিস্তব্ধ মনে হয়। যে যার কাজে ব্যস্ত, শুধু সাবিনা রান্না করতে থাকে। পরীটাও ঘুমাচ্ছে।
কি করবে ভাবতে ভাবতে ছোঁয়া ঢুকে পড়ে সাদির রুমে। এখন এই ঘরটা তল্লাশি করা যাক, কিছু না কিছু তো পাওয়াই যাবে। রহস্য ক্লিয়ার করতে হবে তো। কি চলছে ওদের মাঝে, সাদির সাথে সিমির কি সম্পর্ক, সবটা জানতে হবে, সবটা। ছোঁয়া আলমারি থেকে শুরু করে। জামাকাপড় ছাড়া কিছুই পাওয়া যায় না, তবে আলমারির নিচের তাকে খুবই অযত্নে পড়ে আছে একটা শাড়ি। শাড়িটা খুবই সুন্দর, টকটকে লাল শাড়ি। শাড়িটা আলমারি থেকে বের করে ছোঁয়া। শাড়ির ভাঁজ খুলতেই সেখান থেকে একটা ছবি নিচে পড়ে যায়। ছোঁয়া ভ্রু কুঁচকে হাঁটু মুড়ে বসে ছবিটা তুলে নেয়। একটা মেয়ের ছবি। মেয়েটাকে চেনে ছোঁয়া, সিমির বান্ধবী রিমি। মেয়েটা মারাত্মক সুন্দর, ছোঁয়া নিজেও এই মেয়েটার ওপর ক্রাশ খায় প্রতি মিনিটে। তাহলে এই মেয়েটার সাথে সাদির রিলেশন ছিল। এবার ছবিটা রেখে ছোঁয়া আবার শাড়ি ঝাঁকাতে থাকে। এবার অনেক কিছু পড়ে, একটা চিরকুট, কিছু চকলেট, আরও একটা ছবি। ছোঁয়া শাড়ি রেখে প্রথমে ছবিটা হাতে নেয়। সাদি আর ওই মেয়েটার কাপল পিক। সাদি গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে আর মেয়েটা চকলেট খাচ্ছে। সাদির ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ছোঁয়ার বুকের ভেতরটা কাঁপতে থাকে। নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে দেখা কি সহজ। ছোঁয়ার চোখের কোণে পানি জমে যায়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চিরকুটটার ভাঁজ খুলে ফেলে। সাদি, তুমি আমাকে সিমির সাথে সন্দেহ করলে? তোমার থেকে এটা আশা করিনি। একটাবার আমার কাছে জিজ্ঞেস করতে। কিন্তু তুমি কি করলে, অন্য কাউকে বিয়ে করে নিলে? আমি সহ্য করতে পারছি না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি মরে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। রিমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রিমি, প্লিজ ফিরে এসো, আমাকে বাঁচাও। পরি না থাকলে আমি সুইসাইড করে ফেলতাম। আমি না থাকলে পরির কি হবে? ওকে তো ওর বাবা মা দুজনই ফেলে গেল। আমার বাড়ির কেউ ওকে ভালোবাসে না। আমি ছাড়া পরির কেউ নেই। আমি না খাওয়ালে বাচ্চাটাকে কেউ খেতে দেয় না। জানো, যেদিন তোমার বিয়ে হয়ে গেল আমি পাগলের মতো ছটফট করছিলাম। পরির কথা মনে ছিল না, নেশা করে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জ্বরে বাচ্চাটার গা পুড়ে যাচ্ছে। 4 মাসের পরীকে নিয়ে হাসপাতালে ছুটে যাই। ডাক্তার বলে আর একটু দেরি করলে আমার পরীকে বাঁচানো যেত না। রিমি, ফিরে এসো না, আমি মরে যাচ্ছি, শান্তি পাচ্ছি না। চিরকুট পড়ে ছোঁয়ার চোখের কোণে পানি জমে যায়। এতটা ভালোবাসত লোকটা রিমিকে। রিমির তো ডিভোর্স হয়ে গেছে বেশ কিছু দিন আগে। এক এলাকাতে বাড়ি হওয়াতে ছোঁয়া জানে সবটা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে শাড়ি, ছবি আর চিরকুট যেমন ছিল তেমন করেই আলমারিতে রেখে দেয়। তারপর খাটে বসে চকলেটগুলো খেতে থাকে। চকলেট খাচ্ছে আর কান্না করছে। মনে মনে ছোঁয়া ভেবে নেয় এখন থেকে খুব যত্ন করবে পরি এবং সাদির। একটুও অবহেলা করবে না ওদের, একদম বুকের ভেতর লুকিয়ে রাখবে। লোকটার সব কষ্ট ভালোবাসা দিয়ে দূর করে দিবে। চকলেটের খোসা সারা খাট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ছোঁয়া। মুখটাও মাখিয়ে গেছে চকলেটে। তখনই সাদি রুমে ঢুকে ছোঁয়াকে এভাবে খাটের ওপর বসে চকলেট খেতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মাম্মাম কোথায়? ছোঁয়া তাকায় সাদির দিকে। দৌড়ে গিয়ে সাদির থেকে ব্যাগ নিতে নিতে বলে, ঘুমাচ্ছে। ব্যাগ রেখে এসে শার্টের বোতাম খুলে দিতে নেয়। সাদি 2 পা পিছিয়ে যায়। কি হচ্ছে? আমি আপনার বউ, বিয়ে করা বউ, আমি তো এসব করবই। আবার ধরতে যায় সাদি, পিছিয়ে যায়। এক্ষণে চকলেটের খোসাগুলো চিনতে পারে সাদি। বিদেশি চকলেট সাদি এনেছিল। এই চকলেট তো ছোঁয়ার পাওয়ার কথা না। চোখ মুখ শক্ত করে ফেলে সাদি। চকলেট কোথায় পেয়েছ? ছোঁয়া জবাব দেয় না। চকলেটের খোসা কুড়াতে থাকে খাট থেকে। সাদি এগিয়ে গিয়ে ছোঁয়া হাত ধরে নিজের দিকে ফেরায়। তারপর ধমক দিয়ে বলে, আমি জিজ্ঞেস করছি কোথায় পেয়েছ? ছোঁয়া এক গাল হেসে বলে, কোথায় আবার আলমারিতে। সাদির রাগ বেড়ে যায়। সেই শক্তি প্রয়োগ করে হাতমুঠো করে ধরে। সাহস হলো কি করে? ছোঁয়া এক অস্বাভাবিক কাজ করে ফেলে। সাদির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। সাদি চমকে ওঠে। তার হাতের বাঁধন হালকা হয়ে আসে। ছোঁয়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাহসের কি আছে? আপনার আলমারি মানেই তো আমার আলমারি। বিয়ে করা বউ তো আপনার আমি। সাদি কি বলবে বুঝে উঠতে পারছে না। মেয়েটার ব্যবহারে সে অবাক। কি হলো আজ মেয়েটার? ছোঁয়া নিজে থেকেই ছেড়ে দেয় সাদিকে। আলতো হেসে সাদির শার্টের বোতাম খুলে দিতে থাকে। আপনাকে আমি ছাড়ব না, আপনি আমার মানে আমারই। আজকে থেকে অধিকার দেখাবো। পরি আপনার বাচ্চা না, এটা আগে কেন বলেননি?
জানেন আমি মনে মনে পরীকে দেখতে পারতাম না। সতীনের মেয়ে বলে একটু অপছন্দ করতাম, কিন্তু অবহেলা করতাম না। সাদি জবাব দেয় না। ছোঁয়ার হাত ছাড়িয়ে কাবাড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া রুম পরিষ্কার করতে থাকে। মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ আগে। পরী উঠে গেছে। একা একাই সাদির রুমে চলে এসেছে। ছোঁয়া সবেই বসেছিল। পরীকে দেখে দাঁড়িয়ে যায়, কোলে তুলে নেয়। পরী ছোঁয়ার কাঁধে মাথা রাখে। পাপা এসেছে? হুমম এসেছে। আইসক্রিম এনেছে? কি বলবে ছোঁয়া? আনে তো নি, খালি হাতে ফিরেছে। না আনলো। আমি আর তুমি বাইরে গিয়ে খেয়ে আসব। পরী ছোঁয়ার দিকে তাকায়, চোখে তার পানি টলমল করছে। পাপা আনেনি। তখনই সাদি ওয়াশরুম থেকে বের হয়। এগিয়ে এসে পরীকে কোলে নেয়। এনেছি মাম্মাম, এই মেয়ে ফ্রিজ থেকে নিয়ে এসো। ছোঁয়া মুখ বাঁকায়। বউ হই আপনার, এই মেয়ে না, বলেই ছোঁয়া চলে যায়। সাদি পরীকে আদর করতে থাকে। দুটো কোন আইসক্রিম এনেছে সাদি। ছোঁয়া বুঝতে পারে একটা তার জন্য, কারণ এই বাড়িতে ছোঁয়া এবং পরী ছাড়া আর কেউ আইসক্রিম খায় না। ছোঁয়া নাচতে নাচতে রুমে চলে আসে। পরীর আইসক্রিম খুলে দিয়ে নিজে খাওয়া শুরু করে। সাদি বিরক্ত হয়, ইডিয়েটও ফ্রেশ হবে না। ছোঁয়া জবাব দেয় না, সে খেতে ব্যস্ত। সাদি ছোঁয়ার হাতে আইসক্রিম দিয়ে পরীকে ফ্রেশ করিয়ে আনে। তারপর পরী আর ছোঁয়া খেতে থাকে। দুজনেরই মুখ মাখিয়ে যায়। ছোঁয়ার খাওয়া আগে শেষ হয়ে যায়। তারপর সে পরীর থেকে খেতে থাকে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে, মনে মনে ভেবে ফেলে এবার থেকে 3টে করে আনতে হবে। সাদি টিস্যু দিয়ে পরীর মুখ মুছিয়ে দেয়। ছোঁয়াও মুখ এগিয়ে দেয়। সাদি মুছিয়ে দেয়। চলবে।